গরিবের S23 মানে হলো মিড বাজেটের কিলার ফোন স্যামসাং A34, যা বর্তমানে মার্কেট দাপিয়ে বেড়াচ্ছে। ফোনটি অফিসিয়াল এবং আনঅফিসিয়ালভাবে পেয়ে যাবেন মার্কেটে। তো আজকে মার্কেট দাপানো ফোনটি নিয়ে কথা বলবো আমি সোহাগেটুজেটের পক্ষ থেকে। আমাদের দেশের বাজারে অনেক মোবাইল কোম্পানি আছে যারা কম টাকায় ভালো কনফিগারেশন দেবার চেষ্টা করে, তবুও সেই একই কনফিগারেশন দিয়ে যদি স্যামসাং কোনো ফোন লঞ্চ করে সেটার দাম কিন্তু কম হয় না। তাও পাবলিকেরা এই ফোন কেনার জন্য তুমুল আগ্রহ দেখায়। তবে স্যামসাংয়ের একটি বিশেষ গুণ হলো এদের ইউআই, যা অন্যান্য ফোনের থেকে অনেকটাই আলাদা করে, কারণ অনেক ফিচার থাকে এই ফোনগুলোতে। তবে তাদের একটা সমস্যা কিন্তু এখনও রয়েছে, সেটা হলো হিট জেনারেট হওয়া। তবুও আমার কাছে স্যামসাংই সেরা লাগে। আপনার কাছে কেমন লাগে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ফোনটি অনেক দিন ধরে রিচার্জ করেছি এবং যারা ইউজার আছেন তাদের কাছ থেকে অপিনিয়ন নিয়েছি। সব মিলিয়ে ফোনটি কেমন হবে সেটার ধারণা দেবার চেষ্টা করব। আজকে প্রথমে এটার পারফরমেন্সের দিকে আসি। ফোনটি অ্যান্ড্রয়েড 13 দিয়ে বের হয়েছে, তবে স্যামসাং বলেছে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দিবে ফোনটিতে। ফোনটি পাওয়া যাবে মিডিয়াটেক ডায়মেনসিটি 1080 এর প্রসেসর দিয়ে। অনেকেই চিন্তা করতে পারেন স্ন্যাপড্রাগনের প্রসেসর দিল না কেন। আসলে মিডিয়াটেকের প্রসেসরগুলো সমানভাবে তাল মিলিয়ে চলেছে, যার ফলে অনেক সময় ভালো পারফরমেন্স পাওয়া যায় মিডিয়াটেক থেকেও। যাই হোক, এবার আসি ফোনটির জিপিইউ সেকশনের দিকে। ফোনটিতে জিপিইউ হিসাবে পেয়ে যাবেন মেলো G68। মোটামুটি সব কিছু ভালো ফোনটির। তবে এবার আসি ফোনটির গেমিং পারফরমেন্সের দিকে। কল অফ ডিউটি, অ্যাসপারেট, পাবজি, ফ্রি ফায়ার এ ধরনের সকল হাই গ্রাফিক্সের গেমগুলো খেলে দেখেছি। তবে পাবজি আমরা স্মুথ এক্সট্রিমে রান করেছিলাম, যেখানে 55 to 60 FPS এর মধ্যে ঘোরাঘুরি করছিল। টানা 40 মিনিট গেমিং করবার পর ভালো রকমই হিট জেনারেট করছিল ফোনটি। পরবর্তীতে আমরা হিট চেক করতে গিয়ে দেখলাম 36 থেকে সর্বোচ্চ 42 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছে যাচ্ছিল, আবার তা যথেষ্ট তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। এত গরম হওয়ার পরও মোবাইলটির পারফরমেন্স ড্রপ হচ্ছিল না। অ্যাসপারেট হাই গ্রাফিক্সে 30 FPS খেলা যাচ্ছিল, তবে এই গেমটি খেলার সময় কোনোরকম হিট জেনারেট করছিল না। এত ভালো বলার পরও এখনও যেন ভিডিওতে স্কিপ করিয়েন না, কারণ এটার খারাপ দিকও আছে যা এখনও বলা হয়নি। মোবাইলটি সব দিক দিয়ে হতাশ না করলেও ডিসপ্লে সেকশনটি হতাশ করবে আপনাকে। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার হয়েছে ফুল এইচডি প্লাসের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে রিফ্রেশ রেট হিসাবে পেয়ে যাবেন 120 হার্জ এবং পিপিআই ডেন্সিটি হিসাবে ব্যবহার হয়েছে 390 এবং পিক ব্রাইটনেস হিসাবে পেয়ে যাবেন 1000 নিটস। ফোনটিতে ডিসপ্লে প্রোটেকশন হিসাবে ব্যবহার হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এখন বলতে পারেন সবই তো ঠিকঠাক আছে, তাহলে ডিসপ্লে সেকশন খারাপ হলো কোথা থেকে? 2023 সালে এসে যদি মোবাইল কোম্পানি ডিসপ্লেতে ওয়াটার ড্রপ নজ ব্যবহার করে এবং সাইড এবং বেজেলগুলো মোটা করে, তাহলে আপনার কেমন লাগবে? আশা করি আপনার ভালো লাগবে না। ফোনটির সাইড এবং বেজেল মোটা হবার কারণে মুভি দেখার সময় তেমন একটা ভালো দেখাচ্ছিল না। তবে আমি কিন্তু মোবাইলটির ডিসপ্লে কালার নিয়ে কথা বলিনি, কারণ মোবাইলটি দিয়ে ভিডিও দেখার সময় ভালো লেভেলেই শার্পনেস এবং অনেকটাই ডার্ক ফিল দিচ্ছিল। অনেকের কাছে ডিসপ্লের পারফরমেন্স ভালো নাই লাগতে পারে, কিন্তু ক্যামেরাটা মন কেড়ে নিবে সবার। ফোনটির ব্যাক সাইডে মোট 3টি ক্যামেরা দেখা যায়, যার মেইন শুটার 48 মেগাপিক্সেল এবং আল্ট্রা ওয়াইড শুটার হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেল এবং ম্যাক্রো লেন্স হিসেবে রয়েছে 5 মেগাপিক্সেল, যা লো লাইটে এবং হাইলাইটে ছবি তোলার সময় ভালোই ডিটেলস ধরে রাখতে পেরেছে। ওআইএস থাকার ফলে যতই হাত কাঁপুক না কেন তেমন একটা সমস্যা হয় না। ডাইনামিক রেঞ্জ ভালোই পাচ্ছিলাম। হাইলাইট ব্যালেন্সটাও যথেষ্ট ভালো। সেলফি ক্যামেরাতে থাকছে 13 মেগাপিক্সেলের ফিল্টারওয়ালা ক্যামেরা। ফিল্টারওয়ালা ক্যামেরা বলার কারণ হচ্ছে যথেষ্ট ভালো ছবি দিচ্ছিল এই ফোনটি। তো ক্যামেরা নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই। তো এবার আসা যাক ফোনটির মেমোরি সেকশনের দিকে। ফোনটির র্যাম এবং রম হিসাবে 2টি ভেরিয়েন্ট পাওয়া যায়। র্যাম হিসাবে 8GB এবং 6GB ভেরিয়েন্ট পাওয়া যায়। অপরটি স্টোরেজ হিসাবে বা রম হিসাবে পেয়ে যাবেন 128GB এবং 256GB। র্যাম ম্যানেজমেন্ট নিয়ে আমার তেমন কোনো কষ্ট পোহাতে হয়নি, কারণ অনেকগুলো অ্যাপ্লিকেশন রান করা যাচ্ছিল কোনোরকম ল্যাগিং ছাড়া। অ্যাপ ওপেন টাইম এবং ক্লোজ টাইম যথেষ্ট ফাস্ট ছিল। যারা নর্মাল বা হেভি ইউজার আছেন তাদের তেমন কোনো সমস্যা পড়তে হবে না। এত ভারী ভারী অ্যাপ এবং সফটওয়্যার চালানোর জন্য মোবাইলটিতে লিথিয়াম পলিমারের 5000 অ্যাম্পিয়ারের একটি নন রিমুভাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 25 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে স্যামসাং তাদের বক্সের সাথে কোনোরকম চার্জার প্রোভাইড করেনি। মোবাইলটি ফুল চার্জ করার পর নর্মালি 1 থেকে 1.5 দিন অনায়াসে চালাতে পারবেন। ফোনটিতে IP67 এর ওয়াটার রেসিস্ট্যান্ট ব্যবহার হয়েছে, যা 1 মিটার পানির গভীরতায় 30 মিনিট
এর জন্য থাকতে পারবে। যাই হোক, এত কিছু থাকার পরও ফোনটিতে একটি জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে 3.5mm হেডফোন জ্যাক। তো এই ছিল ফোনটির ফুল ডিটেলস। যদি কারো কোনো প্রশ্ন থাকে তা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন।